নমস্কার, আপনারা শুনছেন বিখ্যাত লেখক মিহির সেনগুপ্তর বিষাদ বৃক্ষ। আজ 40তম অধ্যায় শুরু করি। আমার আশ্রয়দাতার বাসায় পূর্বোক্ত সব কাজকর্ম করা, কলেজ করা এবং ছাত্রী পড়ানো সেরেও আমি শহরটিকে ভালো করে দেখার লোভও সংবরণ করতে পারিনি। শহরটি আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল। তার অলিগলি, অন্ধিসন্ধি সব জানবার এবং চিনবার এক উদগ্র আকাঙ্ক্ষা আমাকে পেয়ে বসেছিল। পকেটে প্রায় কিছুই তখনকার দিনে থাকতো না, কিন্তু পায়ে হেঁটে শহরকে প্রদক্ষিণ করা বা মেপে নেওয়ার ব্যাপারে আমার কোনো ক্লান্তি ছিল না। সময় সুযোগ পেলেই আমি ঘুরে ঘুরে শহরটিকে দেখতাম। আমার জীবনের প্রথম শহর, এ কারণে বহু বিশিষ্ট এবং অবিশিষ্ট সাধারণ জনের সঙ্গে আমার পরিচয় ঘটেছিল। কদাচিৎ সময় পেলে অহিন আমায় সঙ্গ দিত। এ প্রসঙ্গে আমি বিস্তারে যাব না। বিশিষ্ট জনেদের বিষয়েও কিছুমাত্র জানাবার আকাঙ্ক্ষা আমার নেই। শুধু একজন পতিতা নারীর জীবন সংগ্রাম এবং অপরিমাণ স্নেহের কিছু আখ্যান বলার চেষ্টা করব। এই শহর পরিক্রমাকালে এক ছুটির দিনে দুপুরে অহিন আমাকে নিয়ে গেল সেই গলিতে, যে গলিটি শহরের হসপিটাল রোড ধরে ব্রজমোহন কলেজের দিকে যেতে বাঁ হাতে পড়ে। এটিই ছিল শহরের পতিতাপল্লী। সাধারণত এই গলি দিয়ে আমরা যাতায়াত করতাম না। অহিন গলির একেবারে প্রত্যন্তে একটি কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে ডাকল, মাসিমা, দরজা খোলো, আমি অহিন। দরজার ঝাঁপ খুলে যে বৃদ্ধা এসে দাঁড়ালেন তাকে আমি চিনি। তিনি প্রায়ই আমার আশ্রয়দাতার বাড়ি যান। তার মেজপুত্রটি এই মহিলার বিশেষ আদরের। সবাই সেখানে তাকে মাসিমা বলে ডাকে, আমিও। কিন্তু তিনি যে এই পাড়ায় থাকেন তা জানতাম না। বাসায় তার সম্পর্কে বেশ একটু ছুঁতমার্গীয় ভাব দেখেছি, বিশেষ করে বাসার গিন্নির ব্যবহারে। তার এই মহিলার বিষয়ে বিরক্তি কখনোই গোপন থাকত না। শুনেছিলাম মহিলা আমার আশ্রয়দাতার কী রকমের যেন মাসিমা হন। তিনি তার প্রতি খুব একটা অসদয় ছিলেন না। মাসিমা ওই বাসায় সাধারণত দুপুরের দিকেই যেতেন এবং আমি থাকলে আমার সঙ্গে খানিকটা গল্পও করতেন। বাড়ির সবচেয়ে দুরন্ত মেজ ছেলেটি দেখতাম তার কাছে খুব শান্ত থাকত। বৌদি সাধারণত এ সময় বাসায় থাকতেন না। মেজ ছেলেটিকে যে তিনি একেবারে ছোট থেকে মানুষ করেছেন সে কথা তার কাছেই শুনেছিলাম। অসম্ভব ভালোবাসতেন তিনি এই ছেলেটিকে। যখন আসতেন তাকে নিয়েই বেশিক্ষণ সময় কাটত তার। এ নিয়ে দাদা বৌদির ভেতরে মাঝে মাঝে কথা কাটাকাটিও হতো, কিন্তু তখনও ব্যাপারটির রহস্য আমার কাছে পরিষ্কার হয়নি। আজ এই পাড়ায় তাকে দেখে আমার সংস্কারে প্রচণ্ড আঘাত লাগল, কারণ জানতাম যে ওই এলাকায় কোনো ভদ্র গৃহস্থের বাসা নেই। যা হোক, ঝাঁপ খুলে আমাদের দেখে মাসিমা খুবই আন্তরিকতার সঙ্গে এসো বাবা বলে আমাদের ভেতরে নিয়ে গেলেন। বাঁশের দরমার বেড়া এবং টালির চালার একখানি বেশ বড় ঘর, মেঝে মাটির। এক কোণে কিছু হাঁড়ি, কড়াই, বাসন এবং রান্নার উনুন। বাকি জায়গায় গুটিয়ে রাখা কয়েকটি কাঁথা কাপড়ের বিছানা। জনা দুয়েক বৃদ্ধ বসে আছেন। বিছানার সংখ্যা দেখে মনে হলো আরও কয়েকজন সেখানে থাকেন। অহিন জানতে চাইল, আর সব কোথায়? ভিক্ষে গেছে, আজকে আর আমরা বেরোবো না, আজ ওদের পালা বলে মাসিমা যেন খানিকটা অস্বস্তি ভরে আমার দিকে চাইলেন। হয়তো ভাবছিলেন তাদের ভিক্ষেবৃত্তির কথা আমি জানি কি না, অথবা অন্য কিছু। খানিকক্ষণ নানা কথাবার্তা বলে অহিন পকেট থেকে 2 টাকা বের করে মাসিমার হাতে দিয়ে বলল, ঘুরতে ঘুরতে এসে পড়লাম, দুপুরবেলা কিছু আনতে পারিনি, এইটা রাখো, বিকেলে যা হোক কিছু কিনে কেটে খাও। এর বেশি কিছু করি এমন তো উপায় আমার নেই।
মাসিমা বললেন, তুই আর কত করবি, মরণও হয় না, কত পাপ যে করেছি। অহিন বাধা দিয়ে বলল, ব্যাস ব্যাস, এসব কথা বললে আর আসবো না বলে দিচ্ছি। কিন্তু কি ব্যাপার, দুপুরবেলা এলাম, জল বাতাসা দিলে না? তাছাড়া ও আজ প্রথম এলো তোমার কাছে। দাঁড়া বলে মাসিমা বাইরে কোথায় গেলেন। খানিক বাদে ঝকঝকে একটা পেতলের ঘটিতে এক ঘটি জল আর একটা কাগজের মোড়কে কিছু বাতাসা এনে সামনে দিয়ে বললেন, ছিল না, জবার ঘর থেকে আনলাম। মেয়েটা আমাকে খুব মানে, বিপদে আপদে যথাসাধ্য করে, কিন্তু করবে কি করে? ওর ঘরে বসে কজন আর? তার ওপর পুলিশ, গুন্ডা, মাতাল, এরা তো পয়সাই দেয় না। জল বাতাসা খেয়ে অহিন আর আমি বিদায় নিলাম। মাসিমা গলির মুখ অবধি এগিয়ে দিয়ে বললেন, আবার এসো বাবা। আমার দিকে তাকিয়ে বললেন, তুমি যে এখানে এলে এ কথাটা বাসায় বলো না, তোমার বৌদি রাগ করতে পারে। মাসিমা চলে গেলে অহিন জিজ্ঞেস করল, মাসিমার বাসায় এনেছি বলে রাগ করনি তো? না, তবে একটু অস্বস্তি বোধ করছি। এর বিষয়ে তুমি কতটা জানো? আমার যে এতটা জানা ছিল না এ কথা বলায় অহিন খুব অবাক হয়ে গেল। বলল, সে কি, এ নিয়ে বাসায় বিতণ্ডা শোনোনি কিছু? বললাম, শুনেছি, তবে গোটা ব্যাপারটা বুঝিনি ঠিক মতো। আমি জানতাম উনি দাদার দূর সম্পর্কের মাসি, দুস্থ, মাঝে মাঝে দাদা 2-10 টাকা সাহায্য দেন, তাই বৌদির রাগ। অহিন বলল, তাহলে তুমি কিছুই জানো না। বলার মতো কাহিনী এটা নয়, তবে পাছে এই মহিলাকে তুমি ভুল বোঝো বা অশ্রদ্ধা করো, তাই গোটা বৃত্তান্ত তোমার জানা উচিত। চলো আমরা সদর রোডে বিপিন মহল্লার ওখানে গিয়ে খানিক বসি। বিপিন মহল্লা নামটি আসলে ভুল উচ্চারণের ফল। আসল নাম ছিল বিবির মহল্লা। এখন সেখানে সদর পৌরসভার অফিস। অফিসের সামনে সারি সারি বিশালকায় পাম গাছ সাহেব আমলের অহংকার নিয়ে দাঁড়িয়ে আছে। আছে কিছু অন্য গাছপালাও। চারিদিকে বাঁধানো একটি সুন্দর পুকুর। বেশ মনোরম জায়গাটি। 4 পয়সার বাদাম ভাজা কিনে দুজনে একটা গাছের ছায়ায় বসলাম। অহিন বাদাম ভাজা খেতে খেতে মাসিমার দূরদৃষ্টের কাহিনী বলতে লাগলো। সে কাহিনী এদেশে কিছু নতুন নয়, আর 5টা ঘটনার মতোই। তবু অহিন যেমন বলল তাই লিখছি। মাসিমা আমার আশ্রয়দাতা দাদার দূর সম্পর্কের নন, আপন মাসিমাই। অহিন, মাসিমা, দাদারা সবাই ঘোষ বংশীয়। শিক্ষায় ধনে মানে না হলেও তারা গাভার অধিবাসী ছিলেন একদা, পরে এই শহরে এসে স্থায়ী হন। গাভার ঘোষেরা নানা কারণে খুবই বিখ্যাত। মাসিমার বাবা বিখ্যাত লোক না হলেও বেশ বনেদি গেরস্থ ছিলেন। যথা সময়ে মাসিমার বিয়ে থাও দিয়েছিলেন। একটি ছেলেও হয়েছিল তার। স্বামী সদরে মোটামুটি ভালো ব্যবসা করতেন, পাটের ব্যবসা ছিল তার। বেশ সচ্ছল সুখী সংসার ছিল মাসিমার। নথুল্লাবাদে নিজস্ব পাকা বাড়ি, পাকা মেঝে, কাঠের ফ্রেমের টিনের ছাউনি। ব্যবসার কাজকর্ম সেরে দোকান এবং গুদাম ঘরগুলোয় তালাবন্ধ করে বাড়ি ফিরতে প্রায়ই রাত হতো ভদ্রলোকের। ছেলে তার মামার বাড়িতে থেকে গাভা হাই স্কুলে পড়ত। তখন ক্লাস 10-এ পড়ে সে। এই সময়ে কুখ্যাত বরিশাল রায়ট হয়। দাঙ্গার প্রথম দিনেই ভদ্রলোকের দোকান লুট হয় এবং গুদামগুলো পুড়িয়ে দেওয়া হয়। তিনি কোনো ক্রমে পালিয়ে বাড়ি আসেন, কিন্তু গুন্ডারা তার পেছন ছাড়েনি। প্রায় 10-12 জন গুন্ডা দরজা ভেঙে ঢুকে ঘরের খুঁটির সঙ্গে তাকে বেঁধে মাসিমার উপর চড়াও হয়। মাসিমার তখন বয়স তেমন কিছু কম নয়, 38-40 হবে, তবে দেখতে সুন্দরী এবং স্বাস্থ্যবতী। গুন্ডাদের মধ্যে অনেকেই ভদ্রলোকের পরিচিত ছিল। সে কারণেই হোক অথবা দাঙ্গা লুটের উৎসাহে তারা মাসিমাকে তুলে বাইরে নিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। ভদ্রলোক আগুনে পুড়েই মারা যান। সাগরদীর একজন বয়স্ক মুসলমান ভদ্রলোক এই ঘটনার 3 দিন পর কালিজিরা নদীর পাড়ের একটা ঝোপ থেকে মাসিমাকে উদ্ধার করেন। তখন তার শরীরে একগাছা সুতোও ছিল না। সমস্ত দেহে
আঁচড় কামড়ের ক্ষত, সে এক বিভৎস রক্তাক্ত অবস্থা, তবু তার প্রাণটুকু ছিল। মুসলমান ভদ্রলোক তাকে তার বাড়িতে নিয়ে এসে চিকিৎসাপত্তর করিয়ে সুস্থ করে তোলেন। খোঁজ খবর করে গাভায় তার বাপের বাড়িতে খবর দেন। বাবা তখন বেঁচে নেই, মা ভাইয়েরা আছে, কিন্তু দাঙ্গার প্রাবল্যে এক একজন এক এক জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, শুধু মা বাড়িতে। ভদ্রলোক খবর দেওয়ার বেশ কয়েকদিন পর দাঙ্গার প্রকোপ কমলেও বাড়ির কেউ এলো না। তখন তিনি মাসিমাকে সঙ্গে নিয়ে তার বাপের বাড়ি গিয়ে পড়শিদের কাছে জানলেন যে তারা সবাই হিন্দুস্থান চলে গেছে গোপনে। মাসিমা ততদিনে নিজের ভাগ্য মোটামুটি বুঝে গেছেন। কান্নাকাটি করতে করতে একসময় বুঝে গেছেন এতে কোনোই লাভ নেই, উল্টে আশ্রয়দাতার এবং তার বাড়ির মানুষদের অশান্তি বাড়ানো। তাই একদিন তিনি ভদ্রলোককে বললেন, বাবা, আপনি আমাকে নিজের মেয়ের মতো আগলে বাঁচিয়ে রেখেছেন এতদিন, কিন্তু এভাবে তো সারা জীবন কাটবে না। আপনি বরং আমাকে আমার নাথুল্লাবাদের বাড়িতে থাকার মতো ব্যবস্থা করে দিন। ওই পোড়া টিন কাঠ যা আছে তাই দিয়ে। আর্যলক্ষ্মী ব্যাংকে আমার স্বামীর কিছু টাকা পয়সা আছে আমি জানি, সেই টাকার ওয়ারিশ আমি। আপনি যদি দাঁড়িয়ে থেকে একটু ব্যবস্থা করেন। মুসলমান ভদ্রলোক বলেছিলেন, মা, আমি জানতাম তোমাদের সমাজ খুব নিষ্ঠুর, কিন্তু এতটা জানতাম না। আবার আমাদের সমাজও যে খুব উদার তাও নয়। কিন্তু সেসব যাউক, তুমি যেমন বললে তাই হবে। তবে তোমার ছেলেকে যাতে কাছে এনে রাখতে পারো সেই চেষ্টাও দেখতে হবে। ছেলে নিশ্চয় তার মামাদের সঙ্গে কলকাতায় আছে। যা হোক, দেখি কি করতে পারি। অহিন বলেছিল, ব্যবস্থা সেরকমই করা হলো, কিন্তু দুঃখ পাওয়া মাসিমার জন্য বরাদ্দ ছিল। সেই মুসলমান ভদ্রলোকই সব ব্যবস্থা করে দিয়েছিলেন। ছেলের খোঁজও পেয়েছিলেন, কিন্তু সে আসতে রাজি হয়নি। ছেলে তখন ম্যাট্রিক পাশ করে বঙ্গবাসী কলেজে পড়ে, বেলেঘাটায় মামাদের কাছে থাকে। আমি জানতে চাইলাম, ছেলে আসতে চাইল না কেন? অহিন ম্লান হেসে উত্তর দিয়েছিল, তার মায়ের জাত গিয়েছে বলে। বহুদিন তিনি মুসলমানের বাড়িতে থেকে তাদের অন্ন জল খেয়েছেন, সুতরাং জাত তো গেছেই। তাছাড়া দাঙ্গায় লুট হয়ে যাওয়া ধর্ষিতা মেয়ে মানুষকে আমাদের সমাজ কবেই বা ফেরত নেয়? সমাজ আছে না? দেশব্যাপী ওই ঘোর তমসার কালেও সমাজ বড় জাগ্রত দৃষ্টি রেখেছিল যাতে জাত না যায়। সে যা হোক, তারপর থেকে মাসিমার একক জীবন সংগ্রাম। ব্যাংকের টাকা ফুরোতে সময় লাগেনি। মুসলমান ভদ্রলোক যতদিন বেঁচে ছিলেন ততদিন যা হোক করে দুমুঠো খাবার জুটেছিল। তিনি মারা গেলে মাসিমা প্রকৃত অসহায় এবং অরক্ষিত হলেন। বাপের বাড়ির গ্রাম গাভা এবং তার আশপাশে অনেক আত্মীয় স্বজন ছিল, কিন্তু তাদেরও সমাজ এড়িয়ে কিছু করার সাহস বা মানসিকতা ছিল না। সুতরাং উপোস এবং উঞ্ছবৃত্তি। এই সময়ে এক বুড়ি প্রায়ই ভিক্ষে করতে আসত। মাসিমার কাছে ভিক্ষে পেত না, তবু আসত। দুদণ্ড দুঃখের কথা বলতো, সেই বুদ্ধিটা দেয়। তার পরামর্শে বাড়িটা সামান্য দামে বিক্রি করে দিয়ে মাঝবয়সী মাসিমা নিষিদ্ধ এলাকার একটি খোপরি ঘরে উঠে আসেন। তখনও হয়তো ভাবেননি যে ওই পাড়ারই কদর্য জীবন তাকে অবলম্বন করতে হবে, কিন্তু স্থান মাহাত্ম্য বলে একটা ব্যাপার তো আছে, আর বাড়ি বেচা টাকাও একসময় শেষ। অতএব কুপি হাতে দরজার কাছে একদিন দাঁড়াতেই হলো। মাসিমার গৃহস্থ জীবন পঙ্কিলতায় ডুবে গেল, যার জন্য তার কোনো দায়িত্ব ছিল না। কিরকম যেন সহজ সরল অথচ পূর্ব নির্ধারিতভাবে গোটা ব্যাপারটা ঘটে গেল। আত্মীয় স্বজনেরা এ নিয়ে দূর দূর ছিছি করল, নানা রকম সরস গল্পগুজব ছড়ালো। এমনকি তার স্বামীকে পুড়িয়ে মারার ব্যাপারে যে তিনিও জড়িত ছিলেন এ কথা বলতেও তাদের আটকালো না। মাসিমা সবই শুনতে পেতেন, কিন্তু তার কি বা করার ছিল? আমার আশ্রয়দাতা ভদ্রলোক একটা লঞ্চ কোম্পানির ম্যানেজারের চাকরি নিয়ে এ শহরে এসে আস্তানা গাড়ারও বেশ কিছুকাল পরে মাসিমার সন্ধান পান। তিনিও সবই জানতেন, কিন্তু
তখন মাসিমা ভিক্ষেজীবী। মাঝ বয়সে দেহ ব্যবসা অবলম্বন করতে হয়েছিল বলে বছর ৫-৬ মধ্যেই তিনি ভগ্ন স্বাস্থ্য এবং রোগগ্রস্ত। এই জীবনযাপনের প্রায় অনিবার্য রোগের জন্য মাসুল গুনতে হচ্ছে তাকে। দাদা খোঁজ পাবার পর অন্তত একটা বড় কাজ করেছিলেন তার জন্য। ভালো ডাক্তার দেখিয়ে রোগটা সারিয়ে দিয়েছিলেন। কিন্তু বৌদির জন্যই বিশেষত মাসিমাকে বাসায় আশ্রয় দিতে পারেননি। নচেত খেয়ালি এবং দাপুটে স্বভাবের মানুষ তিনি, সমাজ টমাজ খুব একটা তোয়াক্কা করতেন না। এর সবই অহিনের কাছে শোনা। অহিন আরও বলেছিল যে মাসিমা একদিন দাদার বাসায় গেলে বৌদি নাকি চূড়ান্ত অপমান করেছিলেন তাকে। দাদা অনেক অনুরোধ জানিয়েও তাকে নিরস্ত করতে পারেননি। উল্টে বৌদি আরও ক্ষিপ্ত হয়ে দাদাকে বলেছিলেন, তোমার লজ্জা করে না? একটা বুড়ি খানকির হয়ে আমার সঙ্গে ঝগড়া করছো? অহিন বলেছিল, সেই দিন প্রথম দাদার রাগ দেখেছিলাম। ক্রোধে দিশেহারা হয়ে সপাটে দুখানা চড় কষিয়ে দিয়েছিলেন বৌদির গালে এবং বলেছিলেন, এই রকম শব্দ যদি জীবনে আর উচ্চারণ করিস জ্যান্ত পুঁতে ফেলব। তাছাড়া তুই নিজে কি? তুই ভাবছিস তোর মতিগতি আমি বুঝি না? মাসিমা অসহায় হয়ে অভাবে যা করেছেন তুই তো স্বভাবের জন্য তাই করছিস। অহিন বলল, কিন্তু আশ্চর্য কি জানো, মাসিমা এজন্যে দাদাকেই তিরস্কার করলেন। বললেন, ছি ছি, তুই বউয়ের গায়ে হাত তুললি? ওর কি দোষ? সবাই যা বলে ও তাই বলেছে, মিথ্যে তো কিছু বলেনি। আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু করার কিছুই ছিল না। আমিও অবশ্য দাদার আচরণ এবং তুই তোকারি করে স্ত্রীর সঙ্গে বচসা করাটা মেনে নিতে পারিনি, কিন্তু তার জায়গায় আমি হলেও হয়তো ওরকমই করতাম। এটা বছর 2 আগের ঘটনা। তারপর মাসিমা বেশ কিছুদিন আসেননি, কিন্তু ছেলেটার টানে তাকে আসতেই হয়। তবে আগে জেনে শুনে নেন বৌদি বাড়ি আছেন কিনা। মাসিমার কথা শেষ হলে আমরা দুজনেই অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। অসম্ভব বিষণ্ণ লাগছিল নিজেদের। তখন বেলা প্রায় গড়িয়ে গেছে। বয়স্ক শৌখিন মিয়া সাহেব ও বাবুরা সাজগোজ করে ছড়ি হাতে কীর্তনখোলার তীরে বেল পার্কের দিকে চলেছেন হাওয়া খেতে। ওই সময়ও বরিশাল শহরে হিন্দু বাবুদের উপস্থিতি নেহাত কম নয়। বেশিরভাগই উকিল নয়তো ডাক্তার, সবাই বেশ প্রতিপত্তিশালী। কিছু আছেন স্কুল কলেজের শিক্ষকতায়, সবই খোশ গল্প করতে করতে চলেছেন। এদের দেখলে মনে হয় না সমাজে সমস্যা নামে কোনো কিছু আছে, অথবা মাত্র 1.25 দশক আগে এই শহরে তথা জেলায় মাসিমার মতো হাজার হাজার মেয়ে বয়স নির্বিশেষে ধর্ষিতা হয়ে এদেরই মতো বাপ ভাইয়ের অথবা কোনো কোনো ক্ষেত্রে স্বামীর সংসারে আশ্রয় না পেয়ে এই অন্ধকার জীবন অবলম্বন করেছিল। অহিনকে আমার এই চিন্তার কথা জানালে সে বলল, অথচ মজা দেখো, এদেরই যদি কেউ তোমাকে আমাকে মাসিমার ঘর থেকে বের হতে দেখেন তবে কি ছিছিক্কারি না করবেন। আমি বললাম, তাহলেও আমরা মাসিমার মতো মহিলাদের কাছে যাওয়া বন্ধ করতে পারবো না। না, সেটা সম্ভব হবে না। আমি টের পাচ্ছিলাম আমার মধ্যে একটা যেন অন্য বোধের অঙ্কুরোদ্গম হচ্ছে। আমি ব্যক্তিক এবং পারিবারিক সুখ দুঃখের সীমাবদ্ধতা কাটিয়ে বৃহত্তর দুঃখের জগতে প্রবেশ করতে চলেছি। অহিন হাত ধরে আমায় নিয়ে যাচ্ছে। সেখানে ঘৃণা ব্যাপারটা নিচের থেকে ওপর দিকে প্রধাবিত। এতদিন সেটাকে শুধু ওপর থেকে নিচের দিকে প্রবহমান দেখতেই অভ্যস্ত ছিলাম। আমার এই নতুন বোধের প্রথম শুরু অহিন এবং তাত্ত্বিক গ্রন্থ মাসিমার অলিখিত জীবন সংগ্রামের কথা। সময়টা 1962 সালের শরৎ। তখনও বরিশাল শহরের প্রকৃত দৈন্যদশা শুরু হয়নি। তখনও শহরের সেই বিখ্যাত রুচিরা নামক রেস্তোরাঁটি আড্ডার একটি প্রসিদ্ধ কেন্দ্র। অশ্বিনী কুমার দত্তের বাড়িটি তখনও ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তার পার্শ্ববর্তী সতু সেন মশাইয়ের বাড়িটিও একটি জমজমাট সাংস্কৃতিক আড্ডার খোলামেলা স্থান হিসেবে শহরের মহিমা ঘোষণা করছিল। তখনও নারায়ণ সাহা নামক একজন
অসাধারণ কণ্ঠের অধিকারী গানের মাস্টারমশাই তার গানের স্কুলটি বড় নিপুণভাবে পরিচালনা করছিলেন, যার পাশ থেকে যাবার সময় আমরা শুনতে পেতাম তিনি শেখাচ্ছেন, আমি মারের সাগর পাড়ি দেব গো এই বিষম ঝড়ের বায়ে, অথবা মোর প্রথম মনের মুকুল ঝরে গেল হায়, ইত্যাদি। চিটাগাং রেস্টুরেন্টে তখনও 4 আনায় কষা মাংস এবং পরোটা খেয়ে আমরা 2 আনার টিকিটে সোনালী সিনেমা হলে সাবমোচন, পথে হলো দেরি ইত্যাদি বই, ছবি বা ফিল্ম কথাগুলো তখনও ব্যবহারে আসেনি, দেখতে পারতাম। যদিও এ সৌভাগ্য আমার বা অহিনের একবার কি 2 বার বই হয়নি। হসপিটাল রোডের ওপরে স্থিত সুদৃশ্য UNIS লাইব্রেরিটিতে বিনে পয়সায় যতক্ষণ খুশি বইপত্র নাড়াঘাটা বা পড়ার কোনো অসুবিধে তখনও ছিল না। ডগলাস বোর্ডিং বা অক্সফোর্ড মিশন স্কুলের ফাদারেরা তখনও সাইকেলে যেতে যেতে চেনা অচেনা সব ছেলেদেরই কুশল জিজ্ঞেস করতেন, কি ভালো আছো তো, খেলা করছিস না শুধু পড়ছিস, আহ হা হা হা। এই রকম সময় একদিন শুনলাম জেনারেল প্রেসিডেন্ট শহরে আসছেন। খবরটি সমগ্র ছাত্র জনতার মধ্যে যেন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ল। প্রেসিডেন্ট সাহেব তখন পর্যন্ত কোনো ব্যাপক গণ আন্দোলনের মুখোমুখি হননি। বিগত 4 বছর ধরে আস্তে আস্তে ক্ষমতা কুক্ষিগত করে বেশ একটা স্থিতাবস্থার মধ্যে আছেন। তার রাজপাট দিব্য চলছিল, শুধু মাঝে মাঝে বিরোধী পক্ষীয় নেতাদের শায়েস্তা রাখার জন্য খান সাহেব তাদের জেলে পাঠিয়ে দিতেন। যত দূর মনে পড়ে এই সময়ে মুজিবুর রহমানকে জেলে পাঠানো হয়েছিল। এ কারণে ছাত্ররা তার মুক্তির জন্য মিটিং, মিছিল, ধর্মঘট ইত্যাদি করছিল। অবশ্য ঢাকা এবং অন্যান্য বড় শহরগুলোতেই এইসব আন্দোলন বেশি হতো। এ দেশে যে কোনো আন্দোলনের মূল শক্তি ছিল ছাত্ররা। তারা বিভিন্ন রাজনৈতিক দলের অনুগামী হয়ে আলাদা আলাদা ইউনিয়নে বিভক্ত ছিল। ফলে কলেজ ইউনিভার্সিটিগুলোতে মাঝে মাঝে বিসংবাদ, মারামারি, লাঠালাঠি হতো। তবে সরকার বিরোধী কোনো আন্দোলনের সময় একমাত্র মুসলিম লীগ এবং জামায়াতে ইসলামের অনুগামী ছাত্ররা ছাড়া সবাই সংঘবদ্ধভাবে সাড়া জাগাত। এই শহরে এছাড়া অন্য কোনো বড় আন্দোলনের স্মৃতি আমার নেই। এখন জেনারেল প্রেসিডেন্টের আগমন উপলক্ষে একটা গরম হাওয়া বইতে শুরু করলো। তার প্রত্যক্ষ কারণও ছিল প্রেসিডেন্টের সফর নিরুপদ্রব করার জন্য স্থানীয় প্রশাসন কিছু রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে। এর মধ্যে কিছু ছাত্র নেতাও ছিলেন। এ কারণে ছাত্ররা যার পর নাই ক্রুদ্ধ হলো। তারা সিদ্ধান্ত নিল যে প্রেসিডেন্টকে তারা কালো পতাকা দেখাবে এবং গো ব্যাক ধ্বনি তুলবে। এই রকম এক সংকল্প নিয়ে কলেজে জোর মিটিং, জমায়েত হতে লাগলো। মুসলিম লীগপন্থী ছাত্ররা এর বিরোধিতা করলে বেশ কয়েকটা মারপিটও হয়ে গেল। জেনারেল প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখালে কি ভয়াবহ কাণ্ড ঘটতে পারে অধ্যাপক মহোদয়েরা তা অনুমান করে ছাত্রদের শান্ত থাকার জন্য উপদেশ করলেন। রফিকুল ইসলাম সাহেব বামপন্থী মানুষ, কিন্তু সর্বজনপ্রিয়, বিশেষত ছাত্র সমাজে। তিনি আন্দোলনের যথার্থ স্বীকার করেও প্রস্তুতিবিহীন অবস্থায় এভাবে ছাত্রদের ঝাঁপিয়ে পড়া সঙ্গত মনে করলেন না, বরং ভবিষ্যতে বড় রকমের সংগ্রামের জন্য তাদের প্রস্তুতি নিতে বললেন। যা হোক, শেষ পর্যন্ত ছাত্ররা এই আন্দোলন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল। এই সব অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। গ্রামে থাকাকালীন একমাত্র নির্বাচনের সময় ছাড়া কোনো রকম রাজনৈতিক লড়াই বিষয়ে আদৌ কোনো উত্তেজনা দেখিনি। শহরে নগরে যা ঘটত, কচিত কদাচিৎ বাসি খবরের কাগজ মারফত তার সংবাদ জানতাম। শহর জীবনে এসে এই প্রথম রাজনীতির তপ্ত বাতাবরণ সম্পর্কে ধারণা শুরু হলো। তবে এই ঘটনায় একটা জিনিস বুঝলাম, জেনারেল প্রেসিডেন্টের নিরঙ্কুশ এবং নিরুপদ্রব শাসন আর বেশি দিন চলবে না। অচিরেই দেশে সংঘর্ষের বাতাবরণ তৈরি হবে। প্রসঙ্গক্রমে এই সময়কার গ্রামীণ সাধারণ জনজীবনে রাজনৈতিক মনোভাব কীরকম ছিল সে বিষয়ে 2-1 কথা বলে মূল প্রসঙ্গে ফিরব। মুসলিম লীগ তখনও সর্বাপেক্ষা শক্তিশালী দল।
বিশেষত গ্রামাঞ্চলে যেহেতু দেশের স্বাধীনতা লাভের সময় এই দল কেন্দ্রীয় নেতৃত্বে ছিল, সে কারণে এর গণভিত্তি তখনও অন্য দলগুলো থেকে স্বাভাবিকভাবে বেশি ছিল। অন্যান্য দলগুলোর বিশেষ কোনো গণভিত্তি ছিল না। ফজলুল হক সাহেবের কৃষক প্রজা পার্টির তখন প্রায় অস্তিত্বই নেই। তাছাড়া এই দল একটা সময়ে মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়েছিল। গ্রামীণ মানুষ এ কারণে সেই দলকে আর আলাদা ভাবত না। সাধারণ মুসলমান সমাজ, যারা বেশিরভাগই গ্রামের অধিবাসী, তারা জানত মুসলিম লীগই আজাদি হাসিল করেছে এবং বর্তমান সরকার যখন মুসলিম লীগের সমর্থনে আছে তখন তার বিরোধিতা নিতান্ত নাজায়েজ। এই সময়েও গ্রামীণ কোনো জমায়েতে গান করা হতো, ফুটলো পাকিস্তান গোলাপ ফুল লীগের বাগিচায়, মিস্টার জিন্না ফোটাইলেন ফুল সারা দুনিয়ায়। সুতরাং একমাত্র ভাষা আন্দোলন ছাড়া ওই সময় ওই মাপের ব্যাপক আন্দোলন দানা বাঁধতে পারেনি। জেনারেল প্রেসিডেন্টের দমননীতি সব বামপন্থী তথা বিরোধী দলগুলোকে প্রায় ছিন্ন ভিন্ন করে ফেলে চূড়ান্ত একনায়কত্বে বেশ দৃঢ়। সামান্যতম উত্তেজনার কারণ দেখলেও ফৌজি শাসকেরা তা দমন করার জন্য উদ্যত অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে ইতস্তত করত না। ফলে শহর অঞ্চলগুলোতে বহু ছাত্রই গুলি খেয়ে লুটিয়ে পড়ত। এই ছাত্রদের একটা ব্যাপক অংশ যেহেতু গ্রাম থেকে যেত, সেহেতু আমরা গ্রামবাসীরা ফৌজি প্রতাপ বিষয়ে তথা রাজনৈতিক আন্দোলন বিষয়ে কিছুটা ওয়াকিবহাল ছিলাম। নচেত দেশ কে বা কারা শাসন করে, তারা ফৌজি না নির্বাচিত প্রতিনিধি, তা নিয়ে সাধারণ গ্রামবাসীর কোনো শিরোপীড়া ঘটত না। চাল ডাল তেল নুনের দাম ঠিক থাকলে এবং দাঙ্গা ফ্যাসাদ না থাকলেই সরকার ভালো, সোজা হিসেব। একমাত্র নির্বাচনের সময় ভোটের ক্যানভাস করে দু একজন বড় মাপের নেতা গ্রামে আসতেন। সব লোক তাদের সভায় গিয়ে গরম গরম কথা শুনে আসত এবং সেই নিয়ে কিছুদিন হাটে বাজারে উত্তেজক আলোচনা চলত। কোনো পার্টিরই কোনো কর্মী সাধারণ বা আজকের দিনে যাকে ক্যাডার বলে তা ছিল না। অন্তত আমি আমাদের অঞ্চলে কোনো দিন তা দেখিনি। সুতরাং রাজনৈতিক আন্দোলন বিষয়ে প্রচার বা প্রাকৃতিক বিপর্যয়ের উদ্ধারকর্ম এসবের দায় নিতে আমি আমার অঞ্চলে কোনো রাজনৈতিক দলকে কোনো দিন দেখিনি। আমাদের প্রত্যাশাও সেরকম ছিল না, কারণ এ বিষয়ে কোনো ধারণাই জন্মেনি তখনও। সাধারণ হিন্দু গ্রামবাসীদের আবার এর ওপর অন্য একটা বদ্ধমূল ধারণা ছিল। তারা ভাবত সরকার যেই হোক, কোনো কোনো মুসলমান তার অনুগামী না হয়েই পারে না, কারণ দেশটা মুসলমানের। সেখানে যে অন্যরকম মতাবলম্বী মুসলমানও থাকতে পারে তা তাদের বিশ্বাসে ছিল না এবং তার কারণও ছিল। তবে যেহেতু তা সবাই জানেন, নতুন করে বলার প্রয়োজন দেখি না। যা হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ তো মুলতবি রইল। উল্টে ছাত্রদের যেটা করতে বাধ্য করা হলো তা বড় অভিনব এবং লজ্জাকর। সে সময়ে আমাদের ইউসিসির ইউনিভার্সিটি ক্যাডেট কোর ট্রেনিং দেওয়া হতো। এটা বাধ্যতামূলক ছিল। ট্রেনিং বলতে প্যারেড, কিছু হালকা অস্ত্রচালনা শিক্ষা, ক্যাম্প করা, এইসব আর কি। আমরা এজন্য 2 প্রস্থ ইউনিফর্ম, একজোড়া মিলিটারি বুট এবং একটা ক্যানভাসের বেল্ট পেতাম। সপ্তাহে 3 দিন এই ট্রেনিং দেওয়া হতো। একজন ফৌজি ক্যাপ্টেন আর জনা 2 কর্পোরাল আমাদের এই প্রশিক্ষণ দিত। প্রশিক্ষণের দিনগুলোতে আমরা ফৌজি নিয়ম নিগড়ে বাধ্যতামূলক থাকতাম। কেউ কোনো আদেশ অবহেলা করলে কোর্ট মার্শালে তার বিচার হতো। এখন আমাদের ওপর আদেশ হলো জেনারেল প্রেসিডেন্টের আগমন উপলক্ষে আমাদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় সারিবদ্ধভাবে তাকে অভ্যর্থনা করতে হবে। আদেশটি জারি হবার পর লীগপন্থী ছাত্র ইউনিয়নের ছেলেরা বেশ খানিকটা ফ্যাক ফ্যাক করে হেসে নিল। যথা সময়ে একটি বিশেষ হেলিকপ্টারে জেনারেল প্রেসিডেন্ট আগমন করলেন। খুব মোলায়েম উর্দু ভাষায় ছাত্রদের কর্তব্য, ইসলাম এবং দেশের স্বার্থে আমাদের কি কি করণীয় ইত্যাদি বিষয়ে একটি সারগর্ভ ভাষণ দান করে আবার উড়ে চলে গেলেন। দেশের প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করে আমরা বিলক্ষণ ধন্য হলাম। অনেকের মনে অবশ্যই ক্রোধ, ক্ষোভ স্বাভাবিকভাবে এসেছিল। তবে আমার মবলগ লাভ হয়েছিল একজোড়া আনকোড়া পোশাক। হোক না ফৌজি,
আর অনেক দিন কিনতে তো হবে না। 40তম অধ্যায় আজ এখানেই শেষ। ফিরে আসছি 41তম অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।